আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, 18 কোটি মানুষ অধ্যুষিত একটি দেশ বাংলাদেশ। আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান এবং বুদ্ধি এবং আমি যতটুকু দেখেছি, এই বাংলা এই মুহূর্তে যে অর্থনৈতিক সংকটে আছে, এরকম সংকট স্বাধীনতার পরে কখনো হয়নি। আচ্ছা, দ্বিতীয়ত হলো যে অতীত কালে এই ধরনের সমস্যা ছিল ঠিক ওইরকম আমার জানা নেই। আমাদের দেশে বন্যা হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, কখনো কখনো রাজনৈতিক দুর্যোগ হয়েছে। ফলে কি হলো, অতীতের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো একটা নির্দিষ্ট এলাকাতে সীমাবদ্ধ ছিল। প্রাচীনকালে বাংলা মূলত 7 থেকে 8টি অঞ্চলে বিভক্ত ছিল। বঙ্গ, রাঢ়, হরিতট, সমকেল, এই সমতট, এই বিভিন্ন অঞ্চলে। ফলে ওই সংশ্লিষ্ট এলাকার যে সমস্যাগুলো ওই এলাকাতেই থাকতো। হয়তো দেখা গেলো বর্তমান জমানার 2 থেকে 3টা ডিস্ট্রিক্ট বা বড় যে একটা বিভাগ নিয়ে এই সমস্যাগুলো আবর্তিত হতো। তারপর দুর্ভিক্ষ, খরা, এরপর অন্যান্য যে সকল দুর্যোগ, এগুলো অঞ্চলভেদে হতো। আর এখন যে সমস্যাগুলো আমাদের এই জাতীয় জীবনে আসছে, এই সমস্যাগুলো মূলত শুরু হয়েছে করোনা থেকে। করোনার সময় যেভাবে আমাদের অর্থনীতি থমকে দাঁড়ালো, ফলে শেখ হাসিনার জমানাতে যে প্রচণ্ড প্রবৃদ্ধি, 2018 সন পর্যন্ত অর্থনীতির যে প্রবৃদ্ধি, আনবিলিভেবল। এরপরে যখন করোনা এলো, আমার কাছে মনে হলো যে একেবারে আল্লাহর গজব নাজিল হয়ে গেল। যা হবার তাই হলো, অর্থনীতি একেবারে নিম্নগামী। সরকারের যা কিছু সঞ্চয়, যা কিছু ছিল, সব এই করোনা মোকাবেলায় ব্যয় হলো। কিন্তু সমস্যা হলো যে করোনার টিকা থেকে শুরু করে অন্য যে সকল প্রণোদনা, সব মিলিয়ে প্রায় 2 লাখ কোটি টাকা সরকারের রাজস্ব খাত থেকে ভর্তুকি দেওয়া হলো। এর 90%ই অপচয় হয়েছে। টিকার নামে বহু মানুষ হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে ভর্তুকি দেওয়ার নাম করে যা কিছু করা হয়েছে তাও সর্বনাশ। তো এটা প্রথমত একটা ন্যাচারাল ডিজাস্টার, এবং ন্যাচারাল ডিজাস্টার যখন হয় তখন ধড়িবাজ মানুষরা অপকর্ম করে অন্য যে কোনো সময়ের চেয়ে অমানবিকভাবে। এরপরে এলো ইউক্রেন যুদ্ধ। সেই ইউক্রেন যুদ্ধ এখনও চলমান, এবং ইউক্রেন যুদ্ধের কারণে আমাদের তুলার সাপ্লাই, মেটাল সাপ্লাই, এবং ইউক্রেন থেকে আমরা যে গম আনতাম, পুরো জিনিসটি এলোমেলো হয়ে গেল। এবং এর কারণে আমাদের যে অর্থনীতি যেভাবে থমকে দাঁড়ালো, এরপরে আর কিন্তু ফিরে আসা যায়নি। একের পর এক শিল্প কলকারখানা, তাদের যে ঋণ ছিল সেই ঋণ কুঋণে পরিণত হলো। অনেক শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেল। যারা এদেশে ব্যবসা বাণিজ্য করতো এবং ব্যাংক ঋণ নিয়ে, তারা যখন দেখলো পরিস্থিতি খারাপ, তখন একটা বিরাট অঙ্কের টাকা তারা মেরে দিয়ে বিদেশে চলে গেল। এবং এভাবে শুধুমাত্র শেখ হাসিনার জমানাতে কম করে হলেও 5 লাখ লোকের চাকরি চলে গেছে, শিল্প কলকারখানা বন্ধ হয়েছে, এবং কম করে হলেও 3 লাখ কোটি টাকার, যাকে বলা হয় ব্যাংক ঋণ, খেলাপি হয়ে পড়েছিল। তো এই 3 লাখ কোটি টাকার যে ব্যাংক ঋণ খেলাপি হয়ে পড়েছিল, এটা কিন্তু কমিয়ে কমিয়ে 1 লাখ বা 1.5 লাখ বা 1,20,000 কোটি টাকা এভাবে দেখানো হয়েছিল। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে এটা প্রায় 5 লাখ কোটি টাকা এই ঋণ চলে যায়। এর মধ্যে প্রায় 2 লাখ, আগের 3 লাখ কোটি টাকা, আর এই 17 মাসে আরও 2 লাখ কোটি টাকা যুক্ত হয় শুধুমাত্র ব্যাংকিং সেক্টরে। যে আমাদের ঋণ, জনগণের আমরা যে টাকা দিয়েছি, সেই জনগণের টাকা বিভিন্ন শিল্প কলকারখানায় দেওয়ার ফলে। আচ্ছা, বোঝার চেষ্টা করেন সমস্যাগুলো কীভাবে হলো। এটা গেলো ব্যাংকিং সেক্টরে আমাদের পাবলিক মানি। সরকার ট্যাক্স পেল না,
বৈদেশিক ঋণও পেল না, তখন তারা কি করলো? মুদ্রা ছাপালো। প্রথমত যে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছিল তাদেরকে বাঁচানোর জন্য মুদ্রা ছাপানো হলো। কত মুদ্রা ছাপিয়েছে আমরা জানি না, আনুমানিক ১.৫ লক্ষ কোটি টাকা মুদ্রা ছাপানো হয়েছে। এখন এই যে মুদ্রাগুলো ছাপানো হলো, এগুলো কিভাবে নষ্ট হলো, আমাদের অর্থনীতিতে কিভাবে নেতিবাচক প্রতিক্রিয়া ফেললো? টাকার মূল্যমান কমিয়ে দিল। ফলে শেখ হাসিনা যে টাকাগুলো রেখে গিয়েছিলেন, তখন ১০০ টাকার যে মূল্য ছিল ২০২৪ সালের আগস্ট মাসে, এখন সেই টাকা ইউনূসের জমানাতে সেই টাকার মূল্য হয়ে গেছে ৪৬ টাকা, মানে ৫৪ টাকা নাই। আর এই এক মাসে এটা আরও কত নিচে নামছে, এটা আর কয়দিন পরে টের পাবেন। ইউনূস সাহেব বিদায় নিলেন। যখন তিনি বিদায় নিলেন তখন মানে প্রথমত শেখ হাসিনার জমানাতে ২০১৮-১৯ থেকে বা ২০ থেকে ধরুন ২৪ পর্যন্ত ৪ বছরে ৫ লাখ লোকের চাকরি গেছে। নতুন করে ইউনূসের জমানাতে আরও ৫ লাখ লোকের চাকরি চলে গেছে। বেকার ঠেকার আরও তো অনেক আছে, শুধুমাত্র ডাইরেক্ট চাকরি চলে গেছে। তো এটার একটা বিরাট ধাক্কা অর্থনীতিতে লেগেছে। তারপর যেটা হলো যে টাকার মূল্যমান কমে গেছে, দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। সরকার অভ্যন্তরীণ খাত থেকে দুইভাবে টাকা নিয়েছে। একটা হলো ব্যাংকিং খাত থেকে লোন করেছে, সেই লোনের পরিমাণ কত আমরা জানি না, নট লেস দ্যান ১ লক্ষ কোটি টাকা। আর টাকা ছাপিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে আরও ১ লক্ষ কোটি টাকা। আর বিদেশ থেকে ঋণ নিয়েছে $12 বিলিয়ন, তাহলে প্রায় ১.৫ লক্ষ কোটি টাকা বিদেশ থেকে ঋণ নিয়েছে। তো ১.৫ লক্ষ কোটি টাকা, ১ লক্ষ ১ লক্ষ, কত হলো? ৩.৫ লক্ষ কোটি টাকা ১৭ মাসে চিবিয়ে চিবিয়ে খাওয়া হয়েছে। এরপর তারেক রহমান সাহেবের সরকার এলো, আসার সঙ্গে সঙ্গে ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ। এই যুদ্ধে এই মাত্র অল্প কয়েকদিনে মানে শুধুমাত্র যে জ্বালানি তেল প্রতিদিন যে আমরা বিক্রি করছি, এতে নাকি সরকারের প্রায় ৩০০ কোটি টাকা, মানে ২৭৬ কোটি টাকা প্রতিদিন সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে। আচ্ছা, সরকার যদি জ্বালানি খাতে ভর্তুকি দেয়, তাহলে অন্য যে ব্যবসা বাণিজ্য, এই জ্বালানি যখন আবার আমদানি করা হবে, সেখানে কি পরিমাণ টাকা যাবে? সব মিলিয়ে অর্থনীতিতে যে অবস্থা পৌঁছে গেছে, এটা আপনাকে আমাকে সবাইকে বুঝতে হবে পৃথিবী এখন কিভাবে চলছে। আমি যে কথাগুলো বলছি এটা কোনো ম্যালিস নয়, প্রেজুডিস নয়, কাউকে ছোট করা নয়, হেয় করা নয়। যে সমস্যা সরকার মোকাবেলা করছে, সরকারের হাতে কোনো জাদুর কাঠি নেই। রাতারাতি তাকে বিদেশ থেকে ঋণ আনতে হবে অথবা টাকা ছাপাতে হবে, এছাড়া অন্য কোনো ওয়ে নাই। এই মুহূর্তে যে অর্থনীতির অবস্থা, সেখানে নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি, তারপর অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ করা, মানে ট্যাক্স বাড়ানো, এটি সম্ভব না, জিরো। আজকে যদি তেলের দাম বৃদ্ধি করা হয়, হাজার হাজার মানুষ রাস্তায় নেমে যাবে। নতুন সরকার এখনও প্রশাসন গুছিয়ে উঠতে পারেনি, ২৪ ঘন্টার মধ্যে সরকারের পতন ঘটে যাবে। ফলে সরকার প্রচুর ভর্তুকি দিচ্ছে, কিন্তু তেলের উপর তারা কোনো মূল্যবৃদ্ধি করছে না। আপনারা জানেন যে ভেনেজুয়েলা সেখানে ১ সপ্তাহ ছুটি ঘোষণা করেছে তেলের অভাবের কারণে। যেখানে আমেরিকার মানে ল্যাটিন আমেরিকার একটা দেশ ভেনেজুয়েলা এবং পৃথিবীর বৃহত্তম তেল উৎপাদনকারী, তো বৃহত্তম তেল উৎপাদনকারী, সেখানে তো যুদ্ধ হচ্ছে না, কিন্তু সেখানে তেলের ক্রাইসিস কেন? ফিলিপিন্সে সেখানে তেল নিয়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে, জাস্ট জরুরি অবস্থা জারি করা হয়েছে। আফ্রিকার অনেকগুলো দেশে লম্বা ছুটি দিয়ে দেওয়া হয়েছে, সপ্তাহে ৩ দিন বা ৪ দিন কোনো কোনো দেশে কাজ করতে বলা হয়েছে, বাকিগুলো সবাই ঘরে বসে থাকেন তেলের অভাবে। তো সেই তেল নিয়ে আমরা তেলের স্মৃতি করছি, আমরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি এবং আমরা বলছি আমাদের কোনো সমস্যা নেই।
এটা যে কত বড় নির্বুদ্ধিতা এবং কত বড় ভয়ঙ্কর অবস্থা অর্থনীতির জন্য, এটা কদিন পরে টের পাওয়া যাবে। তো এনিও যেটা বলছিলাম যে এই যে অর্থনৈতিক সংকটের সঙ্গে পাল্লা দিয়ে অপরাধ বাড়ে, অনাচার বাড়ে, দুর্নীতি বাড়ে, বিশৃঙ্খলা বাড়ে, রাজনৈতিক অস্থিরতা বাড়ে এবং ঘন ঘন ক্ষমতার পরিবর্তন হয়। এমনকি অর্থনৈতিক অবস্থার কারণে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে খুব ঘন ঘন সামরিক অভ্যুত্থান হয়, মিলিটারি কু। গণ অভ্যুত্থানের এক ধরনের ক্ষয়ক্ষতি, আর সামরিক অভ্যুত্থানে কিন্তু আরও বেশি ক্ষয়ক্ষতি হয়ে যায়। দুর্নীতি চরম আকার ধারণ করে। এবং আপনি চিন্তা করুন যে জাস্ট একটা উদাহরণ, যে পেট্রোল পাম্পে তেল নেই, এর মধ্য থেকে 2000-3000 লিটার তেল চুরি করে বিভিন্ন জায়গাতে জমা করে তারপরে মানুষ 150 টাকার তেল 500 টাকা লিটারে বিক্রি করছে। তো অপরাধ করার যে প্রবণতা যে কোনো একটা ক্রাইসিস মোমেন্টে, এই একটা দিয়ে আপনি বোঝার চেষ্টা করুন। অর্থনৈতিক সমস্যার সাথে সাথে দুর্ভিক্ষ চলে আসে, দুর্ভিক্ষের সাথে সাথে রোগ শোক আসে, রোগ শোকের সাথে সাথে দুর্ঘটনা বাড়ে। এই যে দেখেন, এইবার ঈদ উল ফিতর উপলক্ষে সারা বাংলাদেশে যে দুর্ঘটনাটা ঘটল, যত লোকের প্রাণহানি হলো, কারণটা কি বলেন তো? কারণটা হলো যে ড্রাইভারদের মধ্যে একটা অস্থিরতা, তেল কম লাগবে কি করে, কিভাবে জোরে চালাবে, কিভাবে আস্তে চালাবে, ওর মধ্যে একটা সাবকনশিয়াস মাইন্ড কাজ করেছে, আল্লাহপালি কাজ করেছে, বেশি উপার্জনের চিন্তা করেছে, যেটা গত বছর ছিল না, তার আগের বছর ছিল না। এর সবই কিন্তু এই ইরান এবং আমেরিকা ইসরায়েল যুদ্ধের ফলাফল। তো যেটা বলছিলাম যে এই যুদ্ধ প্রলম্বিত হবে, কোনো সন্দেহ নেই। এর কারণ হলো যুদ্ধরত পক্ষগুলো আমেরিকা এবং ইরান এতে করে লাভবান হচ্ছে। ইরান নির্বিবাদে প্রতিদিন $35 কোটি তেল বিক্রি করছে, যেটি তারা কখনো পারেনি। এবং তাদের যে রিজার্ভ থেকে শুরু করে অন্যান্য যা কিছু আছে, এটা অন্য যে কোনো সময়ের চেয়ে বেড়ে গেছে। এবং এই যে তারা তেল বিক্রি করছে, অন্যান্য সময়টিতে ধরুন যখন $70 পার ব্যারেল ছিল, তখন ইরান এই তেল $35 বিক্রি করতে বাধ্য হয়েছে, চোরাপথে বিক্রি করেছে আমেরিকার কারণে। আর এখন সেই একই তেল সে বিক্রি করছে $106 ব্যারেলে। তাহলে তার ইনকাম কত হলো? প্রায় 4 গুণ। ওরা যে বিল্ডিংগুলো ভাঙছে বা যে ক্ষয়ক্ষতি করছে, এটা এই তেল বিক্রির টাকা দিয়ে জাস্ট 1 বছর 1.5 বছর লাগবে এগুলো রিবিল্ড করতে, ডাজ নট ম্যাটার। ফলে পার্মানেন্ট একটা সলিউশন না আসা পর্যন্ত ইরান যুদ্ধ চালিয়ে যাবে। এদিকে আমেরিকার যারা এলিট, এই যে আমাদের দেশে যারা পেট্রোল চোর, ওদের দেশে তো পেট্রোল চোর আছে। এই যে পেট্রোলের দাম বা তেলের দাম ফ্লাকচুয়েট করছে, সকালবেলা ধরুন $100 পার ব্যারেল, বিকালবেলা হয়ে যাচ্ছে $106। এর মধ্যে যারা ধড়িবাজ, তারা ইচ্ছে করে দাম কমাচ্ছে, আবার ইচ্ছে করে দাম বাড়িয়ে ট্রিলিয়ন, মানে 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার এই আমেরিকার ব্যবসায়ীরা লুটে নিচ্ছে। সেম ইউএস স্টক মার্কেট থেকে তারা টাকা উপার্জন করছে। ফলে তারা খুব সহজে এই যুদ্ধ বন্ধ করবে না। এই যুদ্ধের যারা সাপ্লায়ার, আর্মস অ্যান্ড অ্যামুনিশন সাপ্লাই দিচ্ছে, অস্ত্র সাপ্লাই দিচ্ছে, গোলাবারুদ সাপ্লাই দিচ্ছে, সারা দুনিয়াতে যে ওয়ার ইকোনমি আছে, সেই ইকোনমি এখন ফুলে ফেপে বুমিং। দুনিয়া ছুটছে এর পেছনে। মানুষ মরলো, দেশ গেল, তাতে কিচ্ছু আসে যায় না, ওরা তো টাকা পাচ্ছে। এবং যুদ্ধের সময় এই ঘটনাগুলো ঘটতে থাকে এবং তার ছোঁয়া বাংলাদেশেও লাগবে। তো আমাদের এই দেশে এইবার অর্থনীতিবিদরা প্রেডিক্ট করছে, আমরা একটা জিনিস বলি না, জিডিপি 6%, 7%। তো শেখ হাসিনার পুরো জমানাতে 6%, 7% জিডিপি একটা স্টেবল অবস্থাতে ছিল। ইউনূসের জামানাতে এই জিডিপি 3-3.5%-এ চলে আসার একটা সম্ভাবনা ছিল। তো যখন 3-3.5% জিডিপি যে গ্রোথ, এটা নেমে আসতো 6 থেকে 3.5%-এ, এটা দুর্ভিক্ষের, সরাসরি দুর্ভিক্ষের আলামত। আর আজকের দিনের প্রেডিকশন হলো যে জিডিপির গ্রোথ তো দূরের কথা, মানে 1% গ্রোথ তো দূরের কথা,
1-2% বরং মাইনাস জিডিপি হবে। বুঝার চেষ্টা করেন, পতিতাবৃত্তি বাড়বে, ছিনতাই রাহাজানি বাড়বে, খুন খারাপি বাড়বে। আপনারা যারা সুখ সম্পদে অঘরে ঘুমোচ্ছেন, সেটা প্রধানমন্ত্রী হন, প্রধান সেনাপতি হন, রাষ্ট্রপতি হন, বুভুক্ষ মানুষের মিছিল কোনো অবস্থাতেই বন্ধ করতে পারবেন না। মাইনাস জিডিপি হলে, 1-2% মাইনাস জিডিপি হলে একটা অর্থনীতি কোন পর্যায়ে যায়, একটা দেশ কোন পর্যায়ে যায়, এটা মানে এটার ভুরি ভুরি নজির এই পৃথিবীতে আছে। কাজে আমাদের জিডিপি মাইনাস হয়ে যাবে আর আমরা শান্তিতে ঘুমাবো, ফেরেশতারা এসে আমাদের আপেল কমলা খাওয়াবে, জান্নাতের হুরপুরীরা এসে আমাদেরকে সঙ্গ দেবে, হুর গেলমানরা এসে আমাদেরকে জড়িয়ে ধরবে, আমরা তাদের সাথে মুখে মুখে দাড়ি ঘষবো, এটা হবে না। ফলে এই যে ক্রাইসিস, এই ক্রাইসিসে জাতীয় ঐক্য দরকার, রাজনৈতিক ঐক্য দরকার, সকল পক্ষের ঐক্য দরকার। এখানে এরকম একটা অবস্থা, শেখ হাসিনার পতন হলো কেন? অনেকগুলো সমস্যা তৈরি করে রাখা হয়েছিল, জাস্ট একটা বারুদের টোকা লেগেছে। নচেত যাদের হাতে যাদের পতন হয়েছে, পৃথিবীতে এরকম ঘটনা হাজার বছরে একবার দুবার ঘটে। আবাবিল পাখি এসে যেভাবে হাতি মেরে ফেলেছিল, ওইরকম আমাদেরই সন্তান স্কুলে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের হাতে সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, রাজনীতিবিদ, আমলা কামলা, মন্ত্রী সমস্ত কিছু তছনছ হয়ে গেছে। তো একইভাবে এখন এই সমাজে নতুন যে সমস্যাগুলো দেখা দিয়েছে, আর সরকারের যারা কর্তা ব্যক্তি, তারা যে সকল অহেতুক, অপ্রয়োজনীয়, বিরক্তিকর এবং ক্ষেত্র বিশেষে ক্ষতিকর কর্মকাণ্ড করছে, তাতে করে পুরো সমাজ ধূমায়িত হচ্ছে। পুরো সমাজে যে ঘাগুলো দগদগ করে যন্ত্রণা দিচ্ছে, পুঁজ হয়ে গেছে, সেখানে একটা ক্ষুদ্র ঘটনায় কী পরিমাণ ক্ষতি হতে পারে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।